আমরাই পারি অনুষ্ঠানের এ পর্বে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণে বরগুনা জেলার অঙ্কুজানপাড়া গ্রামে। বরগুনার মতো উপকূলীয় অঞ্চলগুলো প্রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো নানা রকম প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। 1980 থেকে 2000 সাল পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে পৃথিবী জুড়ে যত মানুষের প্রাণহানি ঘটেছে তার প্রায় 60% হয়েছে বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের কারণে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলোর মতো ঘূর্ণিঝড়ের প্রকোপও বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেজন্য আমাদের দেশে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। উপকূলীয় অঞ্চলে মানুষের জীবনে ঘূর্ণিঝড় কী ধরনের প্রভাব ফেলে এবং এই মোকাবেলায় কী ধরনের পূর্ব প্রস্তুতি আরও ভালোভাবে নেওয়া যায় এ ব্যাপারে জানতে আমরা এসেছি অঙ্কুজানপাড়া গ্রামে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে এই ধরনের প্রায় 2500 ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এই আশ্রয়কেন্দ্রগুলোর বেশিরভাগই সারা বছর স্কুল, হাসপাতাল এবং সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হয়। তবে দুর্যোগের সময় মানুষের প্রাণ বাঁচাতে এই আশ্রয়কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1991 সালের ঘূর্ণিঝড়ে যেখানে আমাদের দেশে প্রাণহানি ঘটে প্রায় 1,40,000 মানুষের, 2007 সালের সিডরে তা নেমে দাঁড়ায় প্রায় 3,500-এ। এর পেছনে দিন দিন বেড়ে ওঠা আশ্রয়কেন্দ্রের সংখ্যা এবং কার্যকরী সতর্কীকরণের ব্যবস্থার বিশেষ ভূমিকা রয়েছে। গত 10 বছরে এই অঞ্চলে যেসব ঘূর্ণিঝড় আঘাত এনেছে তার মধ্যে 2007 সালের সিডর ছিল সবচেয়ে ভয়াবহ। আর এই সিডরের কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথাই আমরা শুনছিলাম গ্রামের মানুষের কাছ থেকে। সিঙ্গেল পাইছি পারপর আমরা বন্যা তো হয় ফিরাই হয় অতে মানে হে দূর বন্যা বেশি হইবে না। ভাই কি কম সেদিনে আমরা শুনেই নেই যে বন্যা হইবে। হালতা আমরা ওই গরু বছর ওরা নিরাপদ রাখতে পারতাম না পারতাম, নিজেরা যাই পোলাপনে নিরাপত্তা থাকতাম, তো নিজেরা সতর্ক থাকতে পারতাম। যতক্ষণ সম্ভব ঘরে থাকতে পারছি অতক্ষণ থাকছি, থাকতে যখন না পারছি দেখি এখন আর হারা যাইবে না, অহন না আমরা ঘরে দিনের মাঝে সময় তো আমাকে মৃত্যুর সময় আর কি। কিন্তু আমরা 6 মাস পর উল্লাস পাইছি। এ জায়গায় মরে রয়েছে ধান খাতে, ও জায়গায় মরে রয়েছে ধান খাতে, খোঁজা খাতে, কেউ পাইলেরই কলস। আমরা কার সম্পদ রকম আমাকে জীবন নিয়েই তো দেয়। ঘূর্ণিঝড় সিডরের সময় দেরিতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার কারণে যারা তাদের পরিবার নিয়ে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিলেন তাদেরই একজন আব্দুস সালাম হাওলাদার। সতর্কীকরণ সংকেত পাওয়ার পরও গ্রামের অনেকে কেন নিরাপদ আশ্রয়ে যান না সে সম্পর্কে একটি ধারণাও আমরা পাই তার কাছ থেকে। সিডরের দিনই আমি এই বাসায় ছিলাম। থাকাকালীন আমরা যখন রাত্র 7টা বাজে তখন আমি ওই সময় যে বাতাসের যে গতি খুব দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে যে ঘর বাড়ি এতে থাকবে না, কেমনি সে বাড়তে আছে, পানি আস্তে আস্তে বাড়তে রয়েছে। আমরা ওই সেন্টারে যাই উঠছি, এর মধ্যে তলাই গেছে সব ঘর বাড়ি, সব তো বাসাই লেগে গেছে বন্যায়। এই হাঁস মুরগি আলে মারা গেছে, গরু মারা গেছে, সব আর কি একেবারে মাটির সাথেই করে গেছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পর কোনো সমস্যা মনে হয়েছে? যে পরিবারের 5টা 7টা 10টা পরিবারের লোক গেলে দেখা যায় আশ্রয় বেরিয়ে গেছে। এই তার ওই থাহা লাগে বই আর কি, শোয়া কোনোই নেই, একজনের গাড়ির উপর একজন এই কায় দেয়। সিডরের পরে তো তখন এখন অনেক সময় চলে গেছে, হ্যাঁ, তো এখন আপনি আসলে ঘূর্ণিঝড়ের এই সিগন্যাল সম্পর্কে কতটুকু জানেন? আমরা কিছু জানি, তো আমরা পুরো তো জানি না, এই জন্যই তো আমরা ক্ষতিগ্রস্ত। মনে করেন 7, 8, 6, 7 হইলে আমরা এই সময় একটা মনে করি যে ভয়াবহ হইবে। আমরা তো গ্রামের লোক, তো 3, 4 হইলে ওগুলো তো আমরা করি না, কোনো গুরুত্ব করি না। 2 নম্বর বা 1 নম্বর 3 নম্বর দিলে কী করণীয় বা কী করতে হয় এগুলো আমাকে জানতে পারলে আমাদের সুবিধা আসে যে এটা এই সময় এই কাজ করলে তাহলে ক্ষতি থেকে একটু মুক্ত রেহাই পায়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে আছে। সালাম ভাইয়ের সাথে কথা বলে মনে হলো তার গল্প আলাদা কিছু নয়। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা সম্পর্কে যদি তারা আরও ভালোভাবে জানতে পারে তাহলে সালাম ভাইয়ের মতো উপকূলীয় অঞ্চলের আরও অনেকের জীবনই আরেকটু সুরক্ষিত হবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় গ্রামের সবাই কি করে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে তা জানতে আমরা আমন্ত্রণ করেছি জয়দেব দত্তকে, যিনি বাংলাদেশ সরকারের দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির আওতায় একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন।
আপনি সবার প্রথমে আমাদের একটু বলেন যে যখন ঘূর্ণিঝড় আসে তখন আসলে মানে একজন ব্যক্তি বা পরিবারের এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচার জন্য কি করা উচিত? পূর্ব থেকে তাদের সচেতনতা অবলম্বন করতে হবে। প্রত্যেক পরিবারের লোকজন যদি উঠোনে সমাবেত হয়ে যদি একটা বৈঠক করে ওই সিগন্যাল ম্যানেজমেন্ট, দুর্যোগের ধরন এগুলো যদি বোঝানো যায়, সংকেত ব্যবস্থাপনাটা, তাহলে তাদের একটু সচেতনতা বাড়ে। আর মহড়ার মাধ্যমে হাতে কলমে ওইটা শেখানো হয়। দাদা সবসময় তো আশ্রয় কেন্দ্রে যাওয়া হয় না, সংক্ষেপ কোন সময় দিলে গেলে ভালো হয়? 1 থেকে 3 নম্বর পর্যন্ত যখন সংকেত দেওয়া হবে, নিজেদের প্রিয়জন যারা আছেন তাদেরকে চোখে চোখে রাখতে হবে। 4 থেকে 7 নম্বর পর্যন্ত বিপদ সংকেত যখন আসবে তখন আপনাকে বেশি তাড়াহুড়ো করার দরকার নাই। আপনার এই বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু, তারপরে গর্ভবতী মা, এদেরকে আগে ভাগে পাঠাবার ব্যবস্থা করতে হবে। আর কিছু খাদ্যদ্রব্য মাটির মধ্যে মজুত করার ব্যবস্থা করবেন। আর 8 থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত আপনি যখন শুনবেন, সাইরেনের বা শব্দ শুনবেন, তখন আপনাকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে যেতে হবে। তো দাদা, এই যে সবাই যে আশ্রয় কেন্দ্রে যাবে, এই যাওয়ার সময়টাতে আসলে কি মাথায় রাখা উচিত? প্রথমত তাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সাথে আমাদের প্রয়োজনীয় কিছু বহনযোগ্য জিনিসপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে। এর মধ্যে আপনাদের কোনো এরকম মহড়ার কর্মসূচি আছে নাকি? হ্যাঁ, আমাদের এই এলাকায় আর 4 দিন পরে এই একটা স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা মহড়া হবে। সেই মহড়াটার মাধ্যমে আমাদের এখানে বোঝানো হবে যে দুর্যোগের সময়, ঘূর্ণিঝড়ের সময় আমরা কীভাবে আশ্রয়কেন্দ্রে যাব, কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কাদেরকে আশ্রয়কেন্দ্রে নিতে হবে। আর আমরা আশা করব এলাকার প্রত্যেকটি পরিবারের লোক থেকে এই মহড়ায় যেন অংশগ্রহণ করে। বা এটা তো খুবই ভালো কথা। এই মহড়াটা দেখলে তো আমরা এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি এবং সতর্কতা সম্বন্ধে সবকিছু ভালোভাবে আরো জানতে পারবো। ঘূর্ণিঝড়ের সময় মানুষের জীবন বাঁচাতে বহু লোককে একসাথে কাজ করতে হয়। সেজন্য কোন সময় কি করতে হবে সেই বিষয়ে সবার পরিষ্কার ধারণা থাকা এবং যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আর এই বিষয়গুলো হাতে কলমে বোঝানোর জন্যই এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। এখানে মহড়াটি বাস্তবায়ন করা হবে বাংলাদেশ সরকারের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায়। মূলত ব্যবস্থাপনা কমিটির এরকম একটি মিটিংয়ের মাধ্যমেই শুরু হয় মহড়ার কাজ। ঘূর্ণিঝড়ের আগে ও ঘূর্ণিঝড় চলাকালীন যা যা ঘটে তার অনেকটাই এ ধরনের মহড়াতে তুলে ধরা হয়। কয়েকদিনের অনুশীলনের পর নির্ধারিত দিনে আসল মহড়াটি অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মহড়ার বিভিন্ন দিক নিয়ে আমরা কাজ করব। সালাম ভাইয়ের পরিবার যখন ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি সম্বন্ধে প্রশিক্ষণ নেবে তখন সুমি থাকবে তাদের সাথে, আমি কাজ করব সতর্কীকরণ এবং উদ্ধারকারী দলের সাথে, এবং অপু কাজ করবে আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে। ঘূর্ণিঝড়ের আগাম বার্তা হিসেবে যথাযথ সংকেত খুব গুরুত্বপূর্ণ এবং এই সংকেতগুলো নির্দেশ করতে লাল কালো পতাকা ব্যবহৃত হয়। 1 থেকে 3 নম্বর সতর্ক সংকেতের সময় একটি পতাকা ওড়ানো হয়। এ সময় ঘূর্ণিঝড় সম্পর্কিত রেডিও বার্তা নিয়মিত শুনতে হবে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ রাখতে হবে। 4 থেকে 7 নম্বর বিপদ সংকেতের সময় 2টি পতাকা ওড়ানো হয়। এ সময় শিশু, গর্ভবতী মহিলা, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের কাছাকাছি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বা নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে এবং অন্যদেরও প্রস্তুত থাকতে হবে। পানি ও শুকনো খাবার প্লাস্টিকে মুড়িয়ে মাটিতে পুঁতে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন বই, দলিল, পড়ার সামগ্রী ইত্যাদি প্লাস্টিকে মুড়ে গুছিয়ে রাখতে হবে। 8 থেকে 10 নম্বর মহাবিপদ সংকেতের সময় 3টি পতাকা ওড়ানো হয়। এ সময় আগে থেকে গুছিয়ে রাখা জরুরি ও প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সকলকে দ্রুত কাছাকাছি সাইক্লোন শেল্টার বা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র অথবা নিরাপদ কোনো স্থানে চলে যেতে হবে। এছাড়া কোনো কিছু জানার প্রয়োজন হলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ করতে হবে। ঘূর্ণিঝড় মোকাবেলায় পারিবারিক প্রস্তুতি বিষয়ে উঠান বৈঠক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে সংকেতের ধরন, পতাকার ব্যবহার ও বিভিন্ন সময়ের করণীয় সম্পর্কে মানুষ ধারণা পেতে পারে। সালাম ভাই ও তার স্ত্রীকে সাথে নিয়ে আমিও যোগ দিয়েছি এমন একটা উঠান বৈঠকে। আর এ ধরনের উঠান বৈঠক ঘূর্ণিঝড়ের আগে নয়, বরং সারা বছরই আয়োজন করা উচিত। আচ্ছা, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? জি, আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মা এবং বোনদেরকে লক্ষ্য রাখতে হবে। তারা তাদের চুলগুলো বেঁধে যাবে এবং সালোয়ার কামিজ পরে সতর্কভাবে চলে যাবে। চুল কেন বাঁধতে হবে? ঝড়ে পড়ে গিয়ে গাছের সাথে ডালে তাদের চুলগুলো পেঁচিয়ে তারা সমস্যায় পড়তে পারে, তাই চুলগুলো বেঁধে চলে যাবে। আমরা মূল্যবান জিনিস কোথায় রেখে যাবো?
যে মূল্যবান জিনিসপত্রগুলো আপনারা পলিথিনের ভিতরে পেঁচিয়ে তারপর মাটিতে গর্ত করে সেখানে পুঁতে রাখতে পারেন। পারিবারিকভাবে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আগাম পরিকল্পনা ঘূর্ণিঝড়ের সময় পূর্ব প্রস্তুতি গ্রহণে ব্যাপক সহায়তা করে। আমরা কয়েকটি পরিবার মিলে একটি উঠান বৈঠক করেছি। সেখান থেকে আমরা জেনেছি যে কিভাবে ঘূর্ণিঝড়ের সময় সতর্ক হতে হয় এবং কিভাবে ঘূর্ণিঝড়ের আগে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয় পরিবার থেকেই। এদিকে ঘূর্ণিঝড়ের আগে স্বেচ্ছাসেবীরা কিভাবে প্রস্তুতি নেয় সেটা সম্বন্ধে ধারণা নিতে আমি এসেছি তাদের সাথে কথা বলতে। এই যে সতর্কীকরণ দল বা সংকেত দল যেটা আপনাদের আছে, এই দলটা আসলে কিভাবে কাজ করে? দুর্যোগ পূর্বে আমাদের কাজ হলো যে শেল্টার চিহ্নিত করা, কোন শেল্টারে কোন কমিউনিটির লোক কোন শেল্টারে যাবে এইটা চিহ্নিত করা, এবং রাস্তাঘাট ভালো আছে কিনা, সাঁকো আসা যাওয়ার পথ ভালো আছে কিনা সেটা চিহ্নিত করা। যারা কাজ করি এরাই মূলত সেই সংকেতটা প্রচার করি। তারপর আমরা যে সিগন্যাল পতাকা আছে সেই সিগন্যাল পতাকা সংকেত অনুসারে আমরা উত্তোলন করি। দুর্যোগ পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরূপণের জরিপ কাজে আমরা নিয়োজিত থাকি। মনোজ যখন স্বেচ্ছাসেবী দল নিয়ে কাজে বের হচ্ছে তখন সালাম ভাইয়ের বাড়িতে আমরা উঠান বৈঠক থেকে শিখে আসা ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক কিছু কাজের অনুশীলন করছি। ঘূর্ণিঝড়ের সংকেত পেয়ে যখন কোনো একটি পরিবার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগেই তারা এভাবে শুকনো খাবার যেমন মুড়ি, চিড়া, চিনি এগুলো সব সাথে করে গুছিয়ে নিয়ে যাবে। এই প্রস্তুতিটুকুই তাদেরকে ঘূর্ণিঝড়ের সময় খাবারের নিশ্চয়তা দেবে এবং টিকে থাকতে সহায়তা করবে। এর পাশাপাশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফেরার পর ৩-৪ দিন টিকে থাকার মতো খাবার ও পানি এভাবে এমন জায়গায় মজুত করে রেখে যাওয়া উচিত যেন ফিরে এসে সেই জায়গাটি সহজেই খুঁজে পাওয়া যায়। ট্রেনিং থেকে আমরা শিখছি, আমরা যাওয়ার সময় যে ৮ নাম্বার সিঙ্গেল দেবে হেই আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাবো। আমরা শুকনো খাবার টাবার নিয়ে যাবো, চুল বাঁধে যাবো যেন কোনো গাছে গোছে না পেঁচায়, যেন আমরা মারা না যাই। সব ঠিক থাকলে মাত্র দুদিন পরেই ঘূর্ণিঝড় প্রস্তুতির এই মহড়ায় আশেপাশের 5টি গ্রামের প্রায় 600 থেকে 700 মানুষ অংশগ্রহণ করবেন। তবে সবকিছু মিলিয়ে এত মানুষ আর এত বড় আয়োজনের একটি মহড়া করা যে মোটেও সহজ কিছু হবে না সেটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমি অপু এবং মনোজ এখন বরগুনা জেলার অঙ্কুজান পাড়া গ্রামে, যেখানে আশেপাশের 5টি গ্রামের মানুষকে সাথে নিয়ে একটি ঘূর্ণিঝড় মহড়ার আয়োজন করা হয়েছে, যাতে ভবিষ্যতে ঘূর্ণিঝড় মোকাবেলায় এই মানুষগুলো আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। বরগুনার মতো উপকূলীয় অঞ্চলগুলো প্রায়ই ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে যে সিডর গেছে এর আগে এত কিছু দেখিনি, এই দেখছি এই জায়গায় এই ভয় পাইছি। গদগদ আসে না কিছু, মানুষজন মরিয়ে রাস্তার পারে মরে 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 বাদ দিয়ে যেন কলা গাছের বুট দিয়ে ওই উঠে যায় বাদ দিয়ে মানুষ, এই দেখছি। কিন্তু আমাদের পরনে কাপড় ছিল না, বাচ্চাদের পরনে কাপড় ছিল না, খাওয়া বাচ্চাদের অনাহার 3 দিন 4 দিন অনাহার রয়েছে, খাবারও দিতে পারিনি। সময় মতো এবং সঠিকভাবে প্রস্তুতি নিতে পারলে এই ধরনের ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। আর তাই মহড়ার মাধ্যমে ঘূর্ণিঝড় প্রস্তুতির বিভিন্ন বিষয়ই তুলে ধরা হবে। যে স্কুলটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সেটির প্রধান শিক্ষকের কাছ থেকে অপু জেনে নিচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের সময় তো অনেক মানুষ এখানে আসে, তখন এখানে কি ব্যবস্থা নেন? লোকজন যাতে আমাদের সাইক্লোন শেল্টারে অনাগুলভাবে প্রবেশ করতে পারে, রাস্তাটা যে ঢোকার ওটা ঠিক মতো আছে কিনা, কোথাও কোথাও ঝোপঝাড় আছে কিনা এটা আমরা পরিষ্কার করে নিই। এবং আমাদের এই সাইক্লোন শেল্টারে আমার যেহেতু এটা সাইক্লোন কাম স্কুল, বিভিন্ন ক্লাসে যে বেঞ্চগুলি আছে ওগুলি সরাইয়া এক জায়গায় রাখি। এখানে কি প্রাথমিক চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? প্রাথমিক চিকিৎসা আমাদের ক্যাম্প, নিচতলায় আমাদের ক্যাম্প থাকে। ওখানে যদি কোনো আহত শিশু বা বাচ্চা অথবা প্রতিমধ্যে যেই হোক, আমাদের প্রাথমিক চিকিৎসাটা এখানে চলে। আশ্রয়কেন্দ্রটি 2টি গ্রামের মাঝখানে হয় আমরা 2টি পথ নির্বাচন করেছি নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছাবার জন্য, এবং এই পথের বিভিন্ন স্থানে আমরা চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে ঘূর্ণিঝড়ের সময় সবাই খুব সহজেই সঠিক পথ চিনে নিরাপদ স্থানে যেতে পারে। শুধুমাত্র দুর্যোগের আগ মুহূর্তেই নয়, বরং আশ্রয়কেন্দ্রে যাবার রাস্তা, কালভার্ট বা সাঁকোগুলো সারা বছরই প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী রাখতে হবে, যেন দুর্যোগের সময় মানুষ দ্রুত এবং সহজে আশ্রয়কেন্দ্রে যেতে পারে।
ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করা। আমরা নারী, শিশু এবং বৃদ্ধদের জন্য আলাদা আলাদা কক্ষ চিহ্নিত করছি। যেসব আহত লোকজন এই আশ্রয়কেন্দ্রে আসে তাদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করে, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। সাধারণত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরাই এই ধরনের কাজ করে থাকেন, আর তারা যে ধরনের সেবা দিয়ে থাকেন তার মধ্যে রয়েছে হাত পা ভাঙা, পেট বা মাথা কাটা, পানিতে ডুবে যাওয়ার মতো বিভিন্ন প্রয়োজনে চিকিৎসা দেওয়া। আর মহড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে স্বেচ্ছাসেবকদের এসব প্রাথমিক চিকিৎসা দেওয়ার অনুশীলন এখন চলছে। মহড়ার জন্য আজই অনুশীলনের শেষ দিন, আর তাই সালাম ভাইয়ের বাড়িতে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতির কিছু কাজ আমরা শেষবারের মতো চর্চা করছি। অন্যদিকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রেও আগামীকালের মহড়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবীরা শেষবারের মতো একত্র হয়েছেন, চলছে ব্যবস্থাপনা কমিটির শেষ প্রস্তুতি মিটিং। গ্রামের লোকজনেরও মহড়ার বিষয়ে আগ্রহের কোনো কমতি নেই। যার বন্যা আসতে আছে এইগুলো ওখানে শিখাইবে, হইয়া আমরা দেখবো, ওই দেখকে আমরা আরও শিখবো, নাইলে তো আমরা কিছু জানবো না, ঘরে বইয়া ওই যাইলে আমরা সব দেখতে পারবো। মহড়াটা আমরা তো কখনো দেখি নাই, এখন দেখার একটা আগ্রহ আছে, অনুভূতি জাগতে আছে। মহড়াটা কি এটা আমাদের দেখতে হবে। এদিকে সন্ধ্যাও প্রায় ঘনিয়ে এসেছে, আর আমাদের অনুশীলনের সময়ও প্রায় শেষ। আগামীকাল ঘূর্ণিঝড়ের চূড়ান্ত মহড়া, এখন শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি চলছে। মহড়ার যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শেষবারের মতো করে দেখে নেওয়া হচ্ছে, ঠিক আছে কিনা। মহড়া কালকে ঠিকমতো হবে কিনা সেই ব্যাপারে আমরা সবাই খুব চিন্তিত। আজ আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতির চূড়ান্ত মহড়া, আর তাই গত কয়েকদিনের নানা প্রস্তুতি আর পরিকল্পনাগুলো হাতে কলমে যাচাই করে দেখতে প্রস্তুত সবাই। আমরা এখন আশ্রয় কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে আছি। মহড়ার সমস্ত প্রস্তুতি শেষ, এখন ঘোষণা হবে এবং উদ্বোধন হয়ে গেলেই আমাদের মহড়া শুরু হয়ে যাবে। মহড়ার শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহড়া উদ্বোধনের পরপরই নিকটবর্তী এলাকার মানুষের কাছে ঘূর্ণিঝড় সম্পর্কিত সতর্কবার্তা পৌঁছে দিতে সতর্কীকরণ দলগুলো বেরিয়ে পড়েছে, আর আমি আছি তেমনই একটি দলের সাথে। 1 থেকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের সময় একটি পতাকা ওড়ানো হয়। এ সময় নিয়মিত রেডিও শোনার পাশাপাশি স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথেও যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। 4 থেকে 7 নম্বর বিপদ সংকেতে 2টি পতাকা ওড়ানো হয় এবং এ পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ ধরনের জরুরি সভা আহ্বান করা হয়। সাত নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে, যে কারণে এখন বৃদ্ধ, শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে, যাদেরকে বিশেষ সতর্কতার সাথে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে আশ্রয় কেন্দ্রে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে অনেকে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছেন, আর এদের মধ্য থেকে আশ্রয় কেন্দ্রে আসা মহিলা ও বৃদ্ধদেরকে তাদের জন্য নির্ধারিত রুমে নিয়ে যাওয়া হচ্ছে। একই সাথে চলছে নাম নিবন্ধনের কাজও। এখন মহাবিপদ সংকেত অর্থাৎ 8 থেকে 10 নম্বর সিগন্যাল চলছে। গ্রামবাসী সদল বলে সবকিছু নিয়ে এই আশ্রয় কেন্দ্রে চলে আসছে এখানে আশ্রয় নেবার জন্য। যেহেতু এখন মহাবিপদ সংকেত চলছে, তাই আমি সালাম ভাই ও তার পরিবারকে নিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছি। এ ধরনের পরিস্থিতিতে বাড়িতে থাকা গবাদি পশুকে উঁচু ও নিরাপদ কোনো স্থানে নিয়ে যেতে হবে, আর তা সম্ভব না হলে গবাদি পশুগুলোকে ছেড়ে দিতে হবে।
এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও শুকনো খাবার সাথে নেওয়া এবং সহজে হাঁটাচলা করা যায় এমন পোশাক পরার মতন বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন 9 নাম্বার বিপদ সংকেত চলছে। আমরা সবাই এখন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাচ্ছি, সবাই যাতে করে নিরাপদে থাকতে পারি। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনুশীলনের সময় শেখা প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো আরও একবার হাতে কলমে চর্চা করছেন স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবকদের একটি দল আশ্রয় কেন্দ্রে আসার পথে আহত ব্যক্তিদের উদ্ধার করতে এবং অন্য দলটি তাদের সেবা দিতে ব্যস্ত। অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অঙ্কুজানপাড়া ও তার আশেপাশের 5টি গ্রামের অধিকাংশ মানুষই সতর্ক সংকেত শুনে আশ্রয় কেন্দ্রে চলে এসেছেন। আর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা এখানেই অবস্থান করবে। সব শেষে আশ্রয় কেন্দ্রে আসা গ্রামবাসীদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতির চূড়ান্ত মহড়া। ঘূর্ণিঝড়ের মহড়ায় সমস্ত উদ্ধারকর্ম শেষ। এখন সবাই মাঠ প্রদক্ষিণ করছে সমস্ত কাজ শেষ হওয়ার আনন্দে। আমাদের এই আমরা উপকূলীয় এলাকার মানুষ, আমাদের এই রকমের ঘূর্ণিঝড় হইতেই পারে, কিন্তু আমরা এটা শিখছি, সচেতন হয়েছি, এইটাই তো আমাদের অনেক কিছু। সামনে যখন ঘূর্ণিঝড় হইবে তখন আমরা সতর্কই যাবো, এই তো আমরা সব জানতে পারছি, দেখতে পারছি। এখন তো বুঝি যে এইখানে যে অনুষ্ঠান হয়েছে বা মহল্লা হয়েছে, এতে বুঝি যে আমরা সবসময়ের জন্য সতর্ক থাকাটা আমাকে কর্তব্য। এইসব জিনিস যদি অনেক আগে যদি আমাদেরকে শেখানো হতো, তাহলে আমরা আরও আমরা অনেক কিছু করতে পারতাম, যে আমাদের ক্ষয়ক্ষতিটা অনেক কমাইতে পারতাম। শেষ পর্যন্ত গ্রামবাসীর অংশগ্রহণে এবং স্বেচ্ছাসেবকদের কঠোর পরিশ্রমের ফলে আমরা ঘূর্ণিঝড়ের প্রস্তুতিমূলক মহড়া অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছি। আশা করা যায় এই মহড়া দেখে ঘূর্ণিঝড়ের সময় অনেক মানুষের প্রাণ রক্ষা পাবে। কিন্তু এই মহড়া শুধুমাত্র ঘূর্ণিঝড়ের পূর্বে না করে গ্রামবাসী যদি সারা বছর চর্চা করে তাহলে এর সুফল ভোগ করবে। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আমরাই পারির অন্য কোনো পর্বে, দেশের অন্য কোনো প্রান্তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।